ওয়েলকাম টু দ্য জেএসএস চ্যানেল। আই এম বিদিশা। আর আজকে আমাদের রিসার্চ আর্টিকেল কিভাবে লিখতে হয় তারই চতুর্থ নম্বর ক্লাস। আজকের ক্লাসে আমরা জেনে নেব ভীষণ গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হলো সাইটেশন। সাইটেশন জিনিসটাই বা কি, বা কেনই বা আমরা করব, কিভাবেই বা করতে হয়, সবই আজকে আমরা দেখে নেব এই ক্লাসে। চলুন শুরু করা যাক। ধরুন আপনি আপনার বন্ধু থেকে একটা পেন ধার নিলেন, তারপর যখন কেউ আপনাকে জিজ্ঞাসা করলো পেনটা কার, আপনি অবশ্যই বলবেন পেনটা আপনার বন্ধু। আপনি কি বলবেন যে এটা আপনার, বা আপনি কি এমন কোনো ক্লেম করবেন যে সেটা আপনার পেন? অবশ্যই না, ক্লেম করাটাও ভুল। তেমনই হচ্ছে সাইটেশন। সাইটেশন হলো যখন আপনি কোনো অথরের বা কোনো রিসার্চারের ওয়ার্ক পড়ে তার থেকে আইডিয়া নিয়ে আপনার পেপারে ইউজ করলেন, তার লেখা কোট করলেন, তার আইডিয়া কোট করলেন, তাহলে অবশ্যই আপনাকে সেটা অ্যাকনলেজ করতে হবে। আর সেই অ্যাকনলেজ আপনি কিভাবে করবেন? এই সাইটেশনের মাধ্যমে। তাহলে সাইটেশন হলো যা যা ইনফরমেশন, যা যা রেফারেন্স কোড আপনি আপনার রিসার্চ আর্টিকেলে ইউজ করেছেন তা প্রপারভাবে অ্যাকনলেজ করা, প্রপার সাইটেশনের মাধ্যমে। তাহলে সহজ ভাষায় বলতে গেলে সাইটেশন কি? আপনি যার যার কাছ থেকে ইনফরমেশন কালেক্ট করেছেন তাকে প্রপার ক্রেডিট দেওয়ার নামই হলো সাইটেশন। এবার জেনে নেওয়া যাক সাইটেশনের প্রয়োজনটাই বা কি। প্রথমত সাইটেশনের দ্বারা আপনি যে অথরের থেকে বা যে রাইটারের থেকে আপনার আইডিয়াটা নিয়েছেন তাকে আপনি প্রপার অ্যাকনলেজ করতে পারবেন আর তার হার্ডওয়ার্ককে প্রপার ক্রেডিট দিতে পারবেন। দ্বিতীয়ত, আপনি যদি অন্যের আইডিয়া বা অন্যের কোটেশনটা প্রপারলি সাইট না করেন, আপনার লেখাটি কিন্তু প্লেজিয়ারাইজড হয়ে যাবে। আর এই প্লেজিয়ারিজম কিন্তু একাডেমিক ওয়ার্ল্ডে একটা ভীষণ রকমের ডিসঅনেস্টি। তার জন্য আপনার পুরো রিসার্চ আর্টিকেলটাই রিজেক্ট হয়ে যেতে পারে। তারপরে আপনি যদি প্রপারলি সাইট করেন তাহলে কিন্তু আপনি রিসার্চারদের মধ্যে একটা ভালো রিসার্চার হিসেবে পরিচিত হবেন। আপনার সাইটেশনগুলো যদি প্রপার জায়গা থেকে সোর্স করা হয় আর যদি প্রপার জায়গা থেকে নিয়ে আপনি সাইট করেন, তাহলে বুঝতে পারবে যে তার প্রত্যেকটা কথায় যুক্তি আছে, এবং তারা যদি চায় তাহলে তাদের কোনো পার্টিকুলার আইডিয়া বা রিসার্চ পেপার বা বই ভালো লাগলে তাহলে তারা সেই ওয়ার্ক সাইটের পেজ থেকে বা রেফারেন্স পেজ থেকে সেই আইডিয়াটা নিয়ে বা সেই আর্টিকেলটার নাম জেনে বা বইটার নাম জেনে তারা নিজেরা সেটা পড়ে দেখতে পারবে। এই সব কারণেই কিন্তু সাইটেশন ভীষণ ভীষণ রকমের ইম্পর্টেন্ট। সাইটেশনের মধ্যে মূলত যেসব ইনফরমেশনগুলো ইনক্লুডেড থাকে সেগুলো হলো অথারের ব্যাপারে ইনফরমেশন, তারপরে যেই টাইটেলটা বা যেই বুকটা তার হচ্ছে টাইটেল, তারপরে কোন পাবলিকেশনে সেই বা কোন কোম্পানিতে সেইটা পাবলিশ হয়েছে এবং তার লোকেশনটা, সেটাও কিছু কিছু সাইটিং স্টাইলে ইনক্লুডেড থাকে। তাছাড়াও ডেট, পেজ নাম্বার, এছাড়াও আর্টিকেলের ক্ষেত্রে ডিওআই বা নানান ধরনের আরো ইনফরমেশন ইনক্লুড করতে হয়। তা আমরা ধীরে ধীরে জেনে নেব। মূলত যেসব সাইটেশন স্টাইলগুলো ওয়াইডলি অ্যাকনলেজ সেগুলো হলো এমএলএ, এপিএ আর শিকাগো স্টাইল ফরম্যাট। তাছাড়াও অনেক সাইটেশন স্টাইল আছে, কিন্তু আজকে আমরা বেসিক্যালি এমএলএ, এপিএ আর শিকাগো সম্বন্ধে বেসিক কিছু ধারণা জেনে নেব। প্রথমে এমএল এর ফুল ফর্ম হচ্ছে মডার্ন ল্যাঙ্গুয়েজ অ্যাসোসিয়েশন, এপি এর ফুল ফর্ম হচ্ছে আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন, আর শিকাগো স্টাইলও একটা ওয়াইডলি অ্যাকনলেজ সাইটেশন স্টাইল। চলুন এইগুলোর ব্যাপারে বেসিক কিছু ধারণা আজকে জেনে নেওয়া যাক। প্রথমে আমরা জেনে নেব এমএলএ স্টাইল শিটের ব্যাপারে। এবারে এমএলএ এর ফুল ফর্ম আমরা আগেই আলোচনা করলাম, মডার্ন ল্যাঙ্গুয়েজ অ্যাসোসিয়েশন। এটা মেনলি ইউজড হয় হিউম্যানিটিজ আর লিটারেচারের ফরম্যাটিং হিসেবে। আপনি হিউম্যানিটিজ বা লিটারেচারে যখন পেপার লিখছেন তখন আপনাকে মেনলি এমএলএ সাইটেশনটি ফলো করতে হবে। প্রথম এটি আসে 1991 সালে, তখন এটার নাম ছিল এমএলএ স্টাইল শিট। পরে সেটাই 2003-এ চেঞ্জ হয় এমএলএ হ্যান্ডবুক হিসেবে। আর লেটেস্ট যে এডিশনটা ফলো করা হয় সেটা হচ্ছে 9th এডিশন, যেটা এসেছে 2021 সালের এপ্রিল মাসে। এখন আমরা 9th এডিশনটাতেই বেশি ফোকাস করব, কারণ এটা হচ্ছে লেটেস্ট এডিশন। এমএলএ সাইটেশনে কিন্তু বোথ ইনটেক্স সাইটেশন এবং রেফারেন্স পেজ থাকে।
ইনটেক্স সাইটেশন মানে আপনি শুধুই যা যা নলেজ নিলেন অন্য পেপার থেকে, লাস্টে গিয়ে রেফারেন্সে সাইট করলেই হবে না, বরং আপনাকে পেপারের মধ্যেও ইনটেক্স সাইটেশন করতে হবে। আর এমএলএ ফরম্যাটের রেফারেন্স পেজের নাম ওয়ার্ক সাইটেড পেজ। আর এই এমএলএ সাইটেশনে যখন ওয়ার্ক সাইটেড পেজে রেফারেন্সগুলো লিখবেন, তখন অথরের ফার্স্ট এবং লাস্ট নেম কমপ্লিট লিখতে হয়, আর প্রথমে লাস্ট নেম তারপরে ফার্স্ট নেম লিখতে হয়। এই ফরম্যাটগুলি পরে আমরা ডিটেলসে জেনে নেব যখন আমরা শুধুই এমএলএ ফরম্যাটের ব্যাপারে আলোচনা করব। চলুন এবার এপিএ ফরম্যাটের সম্বন্ধে জেনে নেওয়া যাক। তাহলে এপিএ ফরম্যাটের ফুল ফর্ম আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন। আর এই এপিএ ফরম্যাট ইউজ করা হয় এডুকেশনের পেপার লেখার জন্য, সাইকোলজির পেপার লেখার জন্য, আর সায়েন্সের পেপার লেখার জন্য। আর লেটেস্ট এপিএ ফরম্যাটের যে এডিশনটা চলছে সেটা হচ্ছে 7th এডিশন। এই ফরম্যাট স্টাইলিংয়েও ইনটেক্স সাইটেশন ইউজ করা হয় আর রেফারেন্সেস ইউজ করা হয়, কিন্তু এইখানে রেফারেন্স স্টাইলে কিন্তু কোনো অথরের প্রথম নামটি সম্পূর্ণ লেখা হয় না এমএলএ সাইটেশনে যেরকম লেখা হয়। এখানে শুধুমাত্র ইনিশিয়াল লেটারটা লেখা হয় আর মিডিল নেম লেখা হয়, যাতে জেন্ডার বায়াসনেস অ্যাভয়েড করা যায়। মানে ধরুন কারোর ছেলেদের পেপার পড়তে ভালো লাগে না বা কারোর মেয়েদের পেপার পড়তে ভালো লাগে না, সে প্রথমেই যখন পড়তে চলেছে, ধরুন একটা ম্যাথের পেপার, মানুষের মধ্যে একটা জেনারেলাইজ ধারণা আছে যে মেয়েরা হয়তো ম্যাথে খুব একটা স্ট্রং না। এবার কোনো ছেলে ধরুন এরকম ধারণা নিয়েই বড় হয়েছে, তখন সে যখন পেপারটা পড়ছে তখন সে যদি দেখে যে এই বাবা এটা একটা মেয়ে লিখেছে, তাহলে এটা ভালো হবে না। তো সেই জন্য জেন্ডার বায়াসনেস যাতে কোনো রকমের না আসে, সেই জন্য শুধুমাত্র ইনিশিয়ালটাকে দেওয়া হয়, যাতে পেপার পড়ে তার মেরিটের ভিত্তিতে জাজ করে, কোনো রকম জেন্ডারের ভিত্তিতে বা কোনো রকম প্রিজুডিস বা পার্সোনাল বায়াসের ভিত্তিতে না। এবার এপি আর এমএলএ ফরম্যাটের একটা বেসিক ডিফারেন্সেস দেখে নেওয়া যাক। তাহলে আমরা যা শিখলাম, এপি ফরম্যাট ইউজ করা হয় সোশ্যাল সায়েন্সের জন্য আর এমএলএ ফরম্যাট মেনলি হিউম্যানিটিজের জন্য। এপিএ ফরম্যাটের ওয়ার্ক সাইটেড পেজকে বা রেফারেন্স পেজকে বা সোর্স পেজকে বলা হয় রেফারেন্সেস, আর এমএলএ ফরম্যাটের সোর্স পেজকে বলা হয় ওয়ার্ক সাইটেড। এপিএ ফরম্যাটে ইনটেক্স সাইটেশনের জন্য অথরের নাম, সেটা কোন ইয়ারে পাবলিশ হয়েছে তার লেখাটা, আর পেজ নাম্বার ইনক্লুডেড থাকে। কিন্তু এমএলএ ফরম্যাটে ইনটেক্স সাইটেশনের জন্য শুধুই অথরের নাম আর পেজ নাম্বার ইনক্লুডেড থাকে। ধরুন একজনের নাম স্টিভেনসন স্মিথ, তার লেখাটি আপনি সাইট করছেন, তখন আপনাকে এপিএ ফরম্যাটের জন্য লিখতে হবে স্মিথ, তারপরে আপনাকে একটা কমা দিতে হবে, তারপরে ইয়ার দিতে হবে যে ইয়ারে পাবলিশ হয়েছে, তারপরে কমা, তারপরে পেজ নাম্বার। কিন্তু এমএলএ ফরম্যাটে যখন আপনি সাইট করছেন, আপনাকে লিখতে হবে স্মিথ, তারপরে কিন্তু কোনো কমা থাকবে না, আপনাকে পেজ নাম্বার দিতে হবে। আর একটা জিনিসও আমরা শিখলাম যে এপিএ ফরম্যাটে যখন আপনি রেফারেন্স লিখবেন, তখন আপনি শুধু ইনিশিয়াল বা মিডল নেম ইউজ করবেন জেন্ডার বায়াসনেস সরিয়ে রাখার জন্য, আর এমএলএ ফরম্যাটে কিন্তু প্রথম নামটা এবং শেষ নামটা দুটোই ইউজ করা হবে। এবার আমরা শিকাগো ফরম্যাট স্টাইলের ব্যাপারে জেনে নেব। শিকাগো ফরম্যাট স্টাইলটা পাবলিশ হয়েছিল শিকাগো ইউনিভার্সিটি প্রেসের দ্বারা 1906-এ। এবার এই সাইটেশন স্টাইলে কোনো ইনটেক্স সাইটেশন হয় না। বিজনেসের জন্য, হিস্ট্রির জন্য আর ফাইন আর্টস, এই তিনটে সাবজেক্টের ক্ষেত্রে বা আরও কিছু স্পেশাল সাবজেক্টের ক্ষেত্রে এই শিকাগো স্টাইল ইউজ হয়। এবার এইখানে রেফারেন্স পেজকে বলা হয় বিবলিওগ্রাফি। আর এখন যে লেটেস্ট শিকাগোর এডিশনটা চলছে সেটা হচ্ছে 17তম এডিশন বা 17th এডিশন। এইখানেও কিন্তু আপনার বিবলিওগ্রাফি পেজে অথরের ফার্স্ট নেম আর লাস্ট নেম কমপ্লিট লেখা হয়, জাস্ট লাইক এমএলএ ফরম্যাট। তাহলে এই হলো শিকাগো ফরম্যাট। আজকে এখানেই শেষ করছি। নেক্সট ক্লাসে আমরা এই সমস্ত সাইটেশন স্টাইলগুলোর ব্যাপারে আরো ডিটেলসে জানবো। আমরা জানবো যে এমএলএ ফরম্যাটে ইনটেক্স সাইটেশন কিভাবে করতে হয়, ওয়ার্ক সাইটেড পেজ কিভাবে লিখতে হয়, হ্যাঙ্গিং ইনডেন্ট বা কি, আর এপিএ ফরম্যাটেও বা কেমনভাবে ইনটেক্স সাইটেশন করতে হয়, কেমনভাবেই বা তার রেফারেন্স পেজ লিখতে হয়, শিকাগো ফরম্যাটে কেমনভাবে লিখতে হয়, সবই আমরা আপকামিং ক্লাসে জানবো।
আর আপনাদের যদি আমাদের ক্লাসগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন। যদি আপনারা পেইড ব্যাচ নিতে চান অবশ্যই ডেসক্রিপশন বক্সে চেক করুন। আর তাছাড়াও প্রত্যেক মঙ্গলবার বিকেল 4টের সময় আপনারা আমাদের রিসার্চ আর্টিকেলের একটা করে ক্লাস পাবেন। ধন্যবাদ। হ্যাপি লার্নিং।